বিষয়টা আলোচনা করি। আমি নিজে দেখেছি যে আপনি আপনার ফেসবুকে নানা বিষয় নিয়ে নানা রকম মন্তব্য করেন, পোস্ট দেন। সেরকমই একটা বিষয় নিয়ে আমি আসলে প্রথমে কথাটা শুরু করতে চাই। আমরা দেখেছি কদিন আগে বেগম রোকেয়ার জন্মদিন ছিল, এবং সেই দিন উপলক্ষে নানা ধরনের বেগম রোকেয়াকে আমাদের দেশে মানে নারী জাগরণের একজন মানে আপনার প্রধান ব্যক্তি হিসেবে চিন্তা করা হয়, এবং ওনাকে নিয়ে কোনো বিতর্ক নেই, আমি একদিন তাই জানতাম। হঠাৎ করে ওনাকেও নিয়ে আর কি বিতর্কের একটা মানে আপনার জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তো উনি ওখানে মন্তব্য করলেন যে বেগম রোকেয়ার নামের সঙ্গে উনি একটা দুটো বিশেষণ জুড়ে দিয়েছেন, একটা হলো মুরতাদ ও কাফির। তো এখন ধর্মীয় ভাবে একজন যে কাউকে আপনি মুরতাদ অথবা কাফির বলতে পারেন কিনা, ইসলাম সেটাকে অনুমোদন করে কিনা, সেটা এক প্রশ্ন। কিন্তু একজন নারী হিসাবে বেগম রোকেয়াকে যখন এইভাবে মানে সম্বোধন করা হয়, তখন আপনার কাছে আপনার আসলে প্রতিক্রিয়াটা কি দাঁড়ায়? ধন্যবাদ। আহ, বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃৎ বা অগ্রদূত হিসেবে আমরা তাকে মনে করি। এবং আমরা যারা নারী স্বাধীনতায় বিশ্বাসী এবং ইকুয়ালিটি ডাইভার্সিটিতে বিশ্বাসী, সমতায় বিশ্বাসী, আমরা সবাই তাকে ভীষণ সম্মানের চোখে দেখি। এবং ছোটবেলা থেকে তাকে কিন্তু আমরা একটা ভীষণ সম্মানের জায়গায় রেখেছি এবং সমাজও আম, তাকে সম্মানের জায়গায় রেখেছে। কিন্তু খুব দুঃখজনকভাবে এই প্রজন্মের কাছে তাকে কাফের এবং মুরতাদ হিসেবে তুলে ধরেছে, এবং সেটা তুলে ধরে হচ্ছে একজন শিক্ষক। এবং উনি একা নন। আম, আপনি দেখবেন যে বিভিন্ন ওয়াজকারীরা বা আম, বিভিন্ন ইসলামিক বক্তা হঠাৎ করে ওনাকে কাফির বা নারীদের ধ্বংসকারী বা নারীর আর কি যেই নারীর স্বভাব নষ্টকারী, এই ধরনের খুব বিশ্রী বিশ্রী বিশেষণে ওনাকে বিশেষায়িত করা হচ্ছে। এখন হঠাৎ করে এই ধরনের একটা চিন্তা কিভাবে জন্ম হলো? আমার যেটা মনে হয় যে এই চিন্তাটা হঠাৎ করে জন্ম হয়নি। এটা অনেক দিন ধরে আম, এই চিন্তাটা আসলে ধীরে 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 আমাদের নতুন প্রজন্মের মাঝে তারা ছড়িয়ে দিয়েছে। এখন আপনি দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে জামাতের যে নেতা উনি বলেছিলেন যে জামাতের আমির যে নারী উম 5 ঘন্টা কাজ করবে। তো নারীকে নিয়ে ওনাদের অনেক চিন্তা। নারীর চলা চলতি, নারী কি করবে না করবে সেটা নিয়ে আহ, তাদের অনেক অনেক বক্তব্য, অনেক বলার কিছু আছে। নারীর চলাচলতি কতটুকু তারা কন্ট্রোল করবে, নারী কতটুকু কাজ করবে না করবে, সবকিছু নিয়ে যেহেতু তাদের অনেক মাথা ব্যথা, সেহেতু যে নারী আহ, বা যে নারীদের কারণে তাদের মনে হয় যে আজকে নারীর অগ্রগতি হয়েছে, নারী কাজ করতে চাচ্ছে, নারী বাইরে যেতে চাচ্ছে, নারী হচ্ছে তার স্বাধীনতা মত প্রকাশের সুযোগ পেয়েছে, সেই মানে কারা কারা নারীদেরকে এই কাজে প্ররোচিত করেছে, তাদের মানে প্ররোচিত কোট আনকোট, এটা কোনো ভালো ওয়ার্ড না। তো তাদের কাছে মনে হয়েছে যে বেগম রোকেয়া হচ্ছে এমনই একজন ব্যক্তি যে তার প্ররোচনায় পড়ে আজকালকার নারীরা নষ্ট হয়ে গেছে। এবং তিনি নারীদেরকে লেখাপড়া, বাইরে যাওয়া, তার স্বাধিকার আন্দোলন, তার মত প্রকাশের স্বাধীনতা, উম, কাজ করা, এই সবে প্ররোচিত করেছেন। সুতরাং তাকে ঘৃণার ছলে দেখা, আপনি দেখবেন 24-এ আপনি দেখেছেন তার মুরাল, তার ছবি, এগুলির উপরে পা জুতো দিয়ে পেটানো হয়েছে এবং তাকে খুব বিশ্রীভাবে, ইভেন ইভেন ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রীরা তারাও তাকে ভীষণভাবে অপমানজনিত কথাবার্তা বলেছে। ছাত্রদের কথা না হয় বাদই দিলাম, আমার একটা পেজ আছে ফেমিনিস্ট মুভমেন্ট, সেখানে আমি আম, বেগম রোকেয়া দিবসে শুভেচ্ছা জানিয়েছি এবং তার আগের দিনও শুভেচ্ছা জানিয়েছি, তার কিছু কোটেশন আমি তুলে ধরেছি। তো সেখানে এসে শুধু তাকেই যে গালাগাল করা হচ্ছে তা নয়, এখানে আমাদের সবাইকে, আমাকে গালাগাল করা হচ্ছে নোংরা ভাষায়। এবং এই যে জেনজির নোংরা ভাষা, আমি আরো একদিন বলেছিলাম যে দেশে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন যে গালিগালাজ হচ্ছে আপনার জেনজির
মতামত প্রকাশের ভাষা এবং জেন জির প্রতিবাদ করার ভাষা, সেখানে তারা তো শিখিয়ে দেয় যে তারা গালিগালাজ করবে। বেগম রোকেয়া যখন নারী জাগরণের প্রতীক, সুতরাং নারীর জাগরণ কেন হবে, নারী কেন কথা বলবে, সুতরাং তাকে গালাগাল করা জায়েজ হয়ে গেছে এখন। এই এই জায়েজটা হচ্ছে সবাই মিলে দীর্ঘদিন ধরে, এবং শিক্ষিত অশিক্ষিত সবাই তাকে কেন হঠাৎ করে ধর্মবিরোধী, কাফের মুরতাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এটা আমি আসলে বুঝতে পারছি না। কারণ আমার জানা মতে তিনি আহ, একজন প্রপার মুসলিম, এবং তিনি কখনো ধর্মবিরোধী কোনো কথা বলেনি বা ধর্মকে কটাক্ষও করেনি। আমার জানা মতে তিনি নামাজ রোজা করেছেন। কিন্তু তারপরেও তাকে, এবং তাকে না শুধু, আপনি আজকাল দেখবেন যে কাউকে নাস্তিক ট্যাগ দেওয়া যায়। আপনি ইভেন আপনি যদি বিগত রেজিমেরও একটা ভালো দিক তুলে ধরেন, ধরেন পদ্মা সেতু বা মেট্রো রেল সম্পর্কে দু একটা ভালো কথাও যদি বলেন, তাতেও কিন্তু আপনাকে নাস্তিক বলা যায়। মানে সোজা কথা, তাদের মতবাদের বিরুদ্ধে গেলেই সে নাস্তিক। এই যে সুতরাং এখন হচ্ছে বেগম রোকেয়াকে নাস্তিক বা মুর্দাত হিসাবে তাকে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তারা, খুব দুঃখজনকভাবে। এবং জেনজির কাছে, নতুন প্রজন্মের কাছে সাকসেসফুলি এই মেসেজটা দিতে তারা সক্ষম হয়েছে। এবং এটার বিরুদ্ধে কিছু হচ্ছে না। আপনি কি দেখেছেন যে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? এই যে সাইবার বুলিং নিয়ে এত কথা হয়, এটা মারাত্মক সাইবার বুলিং। বেগম রোকেয়াকে নিয়ে মারাত্মক সাইবার বুলিং হচ্ছে। ঘৃণ্য জঘন্য কথোপকথন, কমেন্টস তাকে নিয়ে দিচ্ছে, তার বাজে বাজে ছবি, তার ছবির উপরে নোংরা নোংরা মিম বানানো হচ্ছে। কই, সেগুলি নিয়ে তো কোনো ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার বিরুদ্ধে প্রশাসন কিছু করছে না। এই সরকার তাহলে কি চাচ্ছে যে নারীরা পিছিয়ে থাকুক বা নারী জাগরণ না হোক, আমরা ঘরে থাকি 5 ঘন্টা, তাও চাকরি করতে পারবো না, ঘরে বসে টাকা দিবে, দিলে তো ভালো, কি হবে আমি যে ঠিক জানি না। না, আপনি এই কথাটা একদমই ঠিক বলেছেন। মানে নারীদের উপর ঝাঁপিয়ে পড়ার একটা যেন প্রবণতা আমরা লক্ষ্য করছি। আপনি লক্ষ্য করবেন কদিন আগে একটা ঘটনা ঘটেছিল একটা টেলিভিশনের একটা লাইভ টক শোতে। আহ একজন উপস্থাপিকা রুকসানা আঞ্জুমান নিকোল, যমুনা টেলিভিশনে, আমি সেটা দেখলাম পরে ভিডিওতে। ওখানে উনি একটা বক্তব্য দিয়েছেন এবং উনি আরেকজন অতিথিকে বলেছেন যে এটা শোটা কিভাবে চলবে এটা আমি ঠিক করবো। কারণটা হলো উনি বলেছেন যে আপনি কথার মধ্যে কথা বলতে পারবেন না, আপনি যখন পরে আবার আপনার আসবে, সুযোগ আসবে, তখন আপনি কথা বলবেন না, উনি তখনই কথা বলতে হবে তাকে। এবং এটা নিয়ে উনি বলেছেন যে এটা আমার শো, আমি এটা জানি, আমি এটা সিদ্ধান্ত নেব অনুষ্ঠান আমি কিভাবে চালাবো। এই ছিল কথা। দেখেন, আমি নিজে সাংবাদিকতা দীর্ঘদিন করেছি, আমি নিজে সাংবাদিকতা ছাত্র, ইউনিভার্সিটি সাংবাদিকতা পড়েছি। এবং এটাই নিয়ম যে যিনি অ্যাঙ্কর হবেন তিনি ঠিক করবেন অনুষ্ঠানটা কিভাবে চলবে, তিনি ঠিক করবেন কাকে কি প্রশ্ন তিনি করবেন। এটি নিয়ম। কারণ আপনি গেলেন, মনে করেন, ধরেন আমি একজন অতিথি হিসেবে অনেক জায়গায় যাই, আমি কি যে উপস্থাপককে বলতে পারবো আপনি আমাকে এই প্রশ্নটা করেন? এটা তো বলতে পারবো না। সে তার চাহিদা অনুযায়ী সে প্রশ্নটা করবে, সে আমাকে ওইভাবে সুযোগ দেয়। আমি বলতে পারবো যে আমাকে সবার আগে প্রশ্ন করেন? এটা আমি বলতে পারবো? আমি বলতে পারবো না। তার নিয়ম অনুযায়ী সে করবে। সেটুকু, এইটুকু হলো ঘটনা। কিন্তু পরে দেখা গেল যে এই নারীকে নিয়ে নানা মহল থেকে এমন ভাবে ট্রল করা হলো, এবং বানিয়ে বানিয়ে তার সঙ্গে এর ছবি লাগিয়ে, তার ছবি লাগিয়ে, এবং উদ্ভট উদ্ভট সব মানে কথা, যেগুলো নাকি মানে উচ্চারণ পর্যন্ত করা যায় না, করলো। এবং সেগুলি নিচে আবার অনেকজন অনেকে কমেন্ট দিচ্ছে যে হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক অমুক তমুক, আবার কমেন্ট গুলি আরো বেশি মানে উদ্ভট। তো এই যে প্রবণতাটা, এটাকেই আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এর থেকে উত্তরণের উপায় বা কি হতে পারে? আমি ওই দিকে আসছি যে একটা মানে প্রোগ্রামে সে এই কথা বলতে পারে কিনা। তার আগে আমি একটু বলি যে নিকোলকে নিয়ে কিভাবে সাইবার বুলিং হচ্ছে। যেমন ধরেন কোট আনকোট খাট কাঁপানো বলতে একটা বাক্য খুব জঘন্য শোনা যায়, এগুলি উচ্চারণ করার মতো না, তারপরেও এই কথাটা তাকে নিয়ে মানে ঢালাও ভাবে প্রচার হচ্ছে। সে ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে হঠাৎ করে। যখন জুলাইয়ের আন্দোলনে কিন্তু নিকোল একটা খুব রিমার্কেবল ভয়েস ছিল,
এবং right. নিকোলকে অনেক সেলিব্রেটও করেছে সবাই। সে কিন্তু আপনি দেখবেন মীর মুগ্ধকে নিয়ে সে যে যেদিন কেঁদেছিলেন, পুরো জাতি তার সাথে হয়তো কেঁদেছিল। তো ওই সময় যে তার একটা অসাধারণ ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু প্রশংসা করেছিল। কিন্তু এখন যারা তাকে গালি দিচ্ছে, ফ্যাসিস্ট বলছে যে ফ্যাসিস্টের দোসর, তারা এখন তাদের বিরুদ্ধে হঠাৎ করে চলে গেছে। মানে নিকোলের যেই এই যে এখনকার যেই প্রোটেস্টটা, এখন দেখেন, আম, নারী যখন কোনো প্রতিবাদ করে, নারীর যখন ভয়েস রেজ করে, সেটা যদি কারো পক্ষে যায়, ম্যাস পপুলেশনের আমজনতা, যারা কিনা আপনার, আমি যাদেরকে বলবো, আম, আমি বলেই ফেলি, হ্যাঁ, জামাতের পক্ষে যদি যায়, তাহলে কিন্তু তাকে নিয়ে খুব বেশি ট্রল করা হয় না, মোটামুটি মানে নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে যখনই দেখবেন কোনো নারী ভয়েস চলে যায়, তখনই কিন্তু তাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য, খাট কাঁপানো, বা সে কার সাথে শি স্লেপ্ট উইথ সামবাডি, অর শি হ্যাজ বয়ফ্রেন্ডস, দিস অ্যান্ড দ্যাট, তার বাচ্চাটাকেও মাফ করা হচ্ছে না। সো এখানে মানে এই যে একটা পুরুষের সাথে যখন কোনো ক্রাইম তারা অ্যাসোসিয়েট করে, বা একটা পুরুষের বিরুদ্ধে যখন কোনো কিছু যায়, কোনো কথা যায়, তখন কিন্তু ওই কথাটা নিয়ে বা তার মন্তব্য নিয়ে, তার যে ক্লেমটা নিয়ে, যে যে সে যে বিষয়টা নিয়ে কথা বলে, ওই বিষয়টা নিয়ে তাকে অ্যাটাক করা হয়। কিন্তু তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় না, যে সে তার কার সাথে শুয়েছে, সে কি কি করে এই পর্যায়ে এসছে, তার চরিত্রের সকল দিক তারা এখানে নিয়ে আসে, যেটা যেটা সম্পর্কে তাদের বেসিকলি কোনো ধরনের কোনো ধারণা নাই, এবং গণহারে সবাই ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে নারীর বিরুদ্ধে একটা বাংলাদেশের আপনার পূর্বতন প্রজন্ম বলেন, এখনকার প্রজন্ম বলেন, একদম ইয়াংরা বলেন, কেউ এই ব্যাপারে পিছিয়ে নাই। সবাই হচ্ছে নারীর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের, নারীকে ছোট করা, খাটো করা, তাতে সে বেগম রোকেয়া হোক, তাতে নিকোল হোক, তাতে আমি শিক্ষক হই, আহ, কেউ কিন্তু এখানে মাফ মাফ পাচ্ছে না। আমি নিকোলকে নিয়ে একটা পোস্ট দিয়েছি, আমাকেও সম পরিমাণে গালিগালাজ করা হয়েছে, এবং এটা অনেক রিচও হয়েছে, কারণ যেহেতু নিকোলের পক্ষে বলেছি। হুট করে যদি একজন দেখে ফেলে আপনার বট বাহিনীর, তাহলে বট বাহিনী ওইটা শেয়ার করতেই থাকবে, আর আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, যেটা একেবারেই মানে আম, একটা জাতিকে কতটুকু সভ্য হিসাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করে, সেটা নিয়ে মানে আসলে খুব দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু থাকে না। আমি আরেকটা কথা বলছি, যেটা কিনা মানে আপনি এই প্রোগ্রামটা হোস্ট করছেন, এখন আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই যে অন্য মঞ্চে শোটা কতক্ষণ আপনি করবেন, কিভাবে কথা বলবেন, বা কি কি প্রশ্ন করবেন, কি কি বিষয়ে প্রশ্ন করবেন, এটা তো সাধারণত হোস্ট হিসেবে আপনিই নির্ধারণ করেন। এখন আপনি যদি আমাকে থামিয়ে দেন, তাহলে কিন্তু কথা বলার রাইট আমি রাখি না, কারণ এটা আপনার প্ল্যাটফর্ম। আমি একজন শিক্ষক, আমি যখন ক্লাসরুমে থাকি, আমি নির্ধারণ করি যে কোন কোন শিক্ষার্থী কাকে প্রশ্ন করব, কে উত্তর দিবে, কে কে টার্ন নিবে। একজনের পর আমরা বলেই দেই কিন্তু যে আমি যখন কথা বলবো তখন তোমরা শুনবে, তোমরা যখন বলবে আমি তখন শুনবো। এবং একবারে সবাই মিলে কথা বলবে না, একজনের পর একজন টার্ন নিয়ে কথা বলবে, যাতে তোমরা হ্যান্ড রেইজ করবে, যাতে আমি আহ, কথাটা তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি এবং তোমাদের থেকে উত্তরটা নিতে পারি। এটা কি হয়, এটাকে বলে সিভিল ডিসকোর্স। আপনার লজিক্যাল রিজনিং থাকবে, আমরা যখন কথা বলবো তখন আমরা রিজনটাকে দেখব, লজিকটাকে দেখব, রাদার দেন পার্সোনাল অ্যাটাক করব। এখন নিকোলকে হুট করে স্বৈরাচারী, আপনি তো স্বৈরাচারী মনোভাব বা স্বৈরাচারী কায়দায় আপনি কথা বলছেন, না, এটা কোনো স্বৈরাচারী কায়দা না। এটা হচ্ছে একটা শো, সে একজন হোস্ট, সেই নির্ধারণ করবে তার শোটায় কে কতক্ষণ কথা বলবে। আপনার মনে আছে 24-এ 2 মিনিট করে বা একটা নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়া হতো, তারপর মাইকটা Right. বন্ধ হয়ে যেত।
এর হুম। কারণটা কি? কারণ শো এর একটা নিয়ম শৃঙ্খলা যাতে বজায় রাখে, এটা কিন্তু একটা শৃঙ্খলার অংশ। এবং এই শৃঙ্খলা, এই মেনে চলা, ডিসিপ্লিন মানা মানে কিন্তু আনডেমোক্রেটিক কোনো প্রসেস না। এখন যেটা আমি বারবার বলি, যে আমরা গণতন্ত্রকে বুঝি না, আমাদের দেশে গণতন্ত্রকে মবতন্ত্র হিসেবে আমরা এখানে আর কি মপতন্ত্র হিসেবে বিষয়টাকে আমরা প্রচার করার চেষ্টা করছি। এই যে ব্যারিস্টার শাহরিয়ার, উনি ইংল্যান্ডে ছিলেন, উনি একজন ব্যারিস্টার। উনি কি জানেন না যে কথা বলার একটা নিয়ম আছে, টার্ন আছে, তার টার্ন কখন আসবে, তাকে কখন সুযোগ দিবে, তখন সে কথা বলবে। তো নিকোল রাইটলি বলতেই পারে যে আমার শোটা আমি যেভাবে চাইবো সেভাবেই আমি আমার শোটাকে নিয়ন্ত্রণ করব। এখন দেখেন, না, রাষ্ট্র কিন্তু আমাকে আপনাকে তার সকল নাগরিকের যে বিহেভিয়ারকে তার বায়ো পাওয়ার দিয়ে নিয়ন্ত্রণ করে। আমাদের যে সাইকোলজি এবং আমাদের বায়োলজি, এটা কিন্তু ফুললি রাষ্ট্র কন্ট্রোল করে। আমরা কিভাবে চলবো, আমরা ট্রাফিক লটা কিভাবে মানবো, আমাদের বিহেভিয়ার কিভাবে হবে, যারা এই যে মিশেল ফুকুর বায়ো পাওয়ারটাকে বোঝে তারা খুব সহজে বুঝবে। আমরা কিন্তু পুরো নিয়ন্ত্রণ, আমাদের ফ্রি উইল কতটুকু আছে বা আমরা কতটুকু নিয়ন্ত্রিত, এই বিষয়গুলি যারা নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু কখনো এই ব্যাপারে এইভাবে মন্তব্যই করবে না। তো ব্যারিস্টার শাহরিয়ার, উনি একজন আইনের লোক। একজন আইনের লোক হয়ে উনি তো যেখানে যাচ্ছে যা খুশি তাই বলছে। উনি হয়তো ভিউ চাচ্ছে, উনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে, পপুলার হতে চাচ্ছে, ক্লিক বেইট জার্নালিজম যেটা, সেটা ওনার ক্ষেত্রে হেল্পফুল হবে। যাই হোক, কিন্তু ওনার মতো একজন আইনের ব্যক্তি এই ধরনের একটা কথা বলতে পারে কিনা, হুট করে একজনকে স্বৈরাচারী বলে দেওয়া, তাকে অপমান অপদস্থ করে কথা বলা, তাকে কোনোভাবেই হোস্ট করতে দেয়া হচ্ছে না, তাকে সুযোগে দেওয়া হচ্ছে না, এটা কি পসিবল নাকি? আপনি আমাকে এখন থামালে আমার চুপ করে যেতে হবে, এটাই তো নিয়ম। নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না। গণতন্ত্র মানে তো এই না যা খুশি তাই করা, যা খুশি তাই বলা। মানে আমার বাক স্বাধীনতা থাকবে, তার মানে এই না যে যাকে খুশি আমি তাকে গালিগালাজ করব। আমি যা খুশি তাই বলবো। তো যা খুশি তাই করা গণতন্ত্রও নয়, আর যা খুশি তাই বলা বাক স্বাধীনতাও নয়। মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে। নিয়ন্ত্রণ, যেই জায়গায় আমরা যাই, আমরা যদি একটা অফিসে জবও করি, সেই অফিস যেভাবে চায় আমরা কিন্তু সেভাবেই নিয়ন্ত্রিত হই। এইভাবেই দুনিয়াটা চলে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা মপতন্ত্রকে গণতন্ত্র হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রচারের চেষ্টা করছে। জি, অনেক দিন ধরে সেটাই আচ্ছা, আমরা হচ্ছে, আরেকটা প্রশ্ন 24-এর পর আসি। থেকে তাই হচ্ছে। তো আপনি নিজে তো একজন শিক্ষক, আমরা লক্ষ্য করেছেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের আহ বিষয়ে একটা ঘটনা ঘটেছে। একজন ছাত্র ওনাকে ধাওয়া করেছে, ওনাকে ধরিয়ে দিতে চেয়েছে। উনি নাকি নীল দলের শিক্ষক, আওয়ামী ফ্যাসিস্টদের শিক্ষক, এবং ওই সময় উনি কি কি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে তার ইউনিভার্সিটিতে ঢোকা নিষেধ। উনি যে করেছেন, উনি একজন ডাকসুর প্রতিনিধি, একজন স্টুডেন্ট, ডাকসু হোক আর যাই হোক, উনি একজন স্টুডেন্ট। একজন স্টুডেন্টের কি এই দায়িত্ব যে একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না দিতে পারা, না দেওয়ার? এই দায়িত্বটা ওনাকে কে দিল? অথবা আপনি একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? ওনার বিরুদ্ধে প্রথম অভিযোগটা ছিল হচ্ছে উনি একজন আওয়ামীপন্থী শিক্ষক। সেটা বলা হয়েছে যে যেহেতু উনি আওয়ামীপন্থী এটা তারা দাবি করছে, সুতরাং ওনাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হবে। সেই জন্য ওনাকে মানে হেনস্থার শিকার করেছে। উনি মূলত সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। এখন দেখেন, একজন অধ্যাপক, সে শিক্ষা দান করেছে, and ওনাকে ডাইরেক্ট যদি নাও পড়ায়, যে ডাকসুর যে নেতা, ওনাকে যদি ডাইরেক্ট সে নাও পড়িয়ে থাকে, তারপরও তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি দীর্ঘদিন ধরে হয়তো খেয়াল করেছেন, আমি খেয়াল করেছি বাংলাদেশে 24-এর পর থেকে যে হঠাৎ করে শিক্ষকদের হেনস্থা করা, শিক্ষকদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া, শিক্ষকদেরকে মানে মব তৈরি করে, সন্ত্রাস তৈরি করে, তাদেরকে ক্যাম্পাস থেকে, স্কুল থেকে, বিভিন্ন প্রধান শিক্ষককে হচ্ছে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। তো এই
মানে আপনি দেখেছেন, হয়তো ওনার ভিডিও কিছু আমি দেখেছি, আমি ওটা নিয়ে ছোট্ট করে একটু লিখেও ছিলাম যে ওনাকে যেভাবে ধাওয়া করছে, এইভাবে ধাওয়া করার কোনো অধিকার কি সে রাখে কিনা? ডাকসুর নেতাদের আসলে কি কি ডিউটি সেটাও একটু জানা দরকার। তাদের কি ডিউটি এটা যে তারা মব তৈরি করে তাদের শিক্ষকদেরকে, যেহেতু তারা অপর পক্ষ, তারা মনে করে যে তারা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর, সেটা যেহেতু মনে করছে, সেহেতু তারা নিজেরাও ফ্যাসিজমই কায়েম কায়েম করছে। যখন একজন ব্যক্তি একজন শিক্ষককে ফ্যাসিস্ট বলে তাকে ধাওয়া করে, একজন শিক্ষককে, একটা সিনিয়র পার্সনকে, একজন প্রফেসরকে, তখন সেও কিন্তু ফ্যাসিস্ট পরিচয়ও দিচ্ছে। তার পরিচয়টা কি হয়? সেও তো ফ্যাসিজমের একটা অংশ হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে সে তো আইন হাতে তুলে নিতে পারে না। আমি বরাবর বলি যে আমি ক্যাম্পাসে দলীয় রাজনীতি কখনো মানে সাপোর্ট করি না। সাপোর্ট না করার পেছনে কারণ হচ্ছে এইগুলি। একটা মানে জামাত শিবিরের যে ছাত্র সংগঠন, তারা যখন ডাকসুর নেতা হয়, তখন যা অন্য দল যখন, অন্য দলের তো শিক্ষা, এখানে তো দলীয় রাজনীতি হয় ক্যাম্পাসের মধ্যে। এখন যখন সে আওয়ামী লীগ দেখবে, বিএনপি দেখবে বা বামপন্থী দেখবে, একে অন্যের সাথে ওখানে একটা শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হয়, রাদার দেন শিক্ষার একটা রাইট পরিবেশ তৈরি না করে। এখন আমি মনে করি যে এখানে যে শিক্ষার্থীদের সংসদ, সেই শিক্ষার্থীদের সংসদের একমাত্র দায়িত্ব হবে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত লেখাপড়া বিষয়ক বা অ্যাডমিনিস্ট্রেশন বিষয়, তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা স্টুডেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা মাথা ঘামাবে। তাদের তো দায়িত্ব এটা হয় নাই যে কোন শিক্ষককে পদত্যাগ করতে হবে, কোন শিক্ষককে তারা আহ, ধাওয়া করবে। সে তো একদম ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। আপনি যদি দেখেন, একটা তার যে সোয়েটারটা দিয়ে সে তাকে এরকম পেঁচিয়ে ধরেছে, সে যেই আচরণ করেছে, শিক্ষক হিসেবে আমি মনে করি না, আমার আইডিওলজি যদি ডিফারেন্ট থাকে, আমিও তো একটা ক্লাসরুমে যাই পড়াই, আমার তো আইডিওলজি আছে, জীবনে তো প্রত্যেকেরই একটা আইডিওলজি আছে। আপনার নির্দিষ্ট কোনো ধ্যান ধারণায় আপনি বিশ্বাসী হন, প্রত্যেকটা ব্যক্তিরই নিজস্ব কোনো ধ্যান ধারণা আছে। তার মানে আরেকজন ভিন্ন ধারার রাজনীতি যদি করে, তার চিন্তা ভাবনা, তার কমিউনিটি, তার ধর্ম, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তার আইডেন্টিটি, সব কিছু যদি ডিফারেন্টও হয়, সে তো চাইলেই অন্য মতের মানুষকে এভাবে ধাওয়া করতে পারে না। এই যে আমি সিভিল ডিসকোর্সের কথা বলেছিলাম, সিভিল ডিসকোর্স মানে কি? এইগুলি তো আমরা শিখি না, এগুলি আমাদের বিশ্ববিদ্যালয়ে শেখায় না। যেহেতু আমি প্রথম থেকে বিদেশে শিক্ষকতা করি, আমরা কিন্তু সিটিজেনশিপ এডুকেশন বলতে একটা এডুকেশন শেখাই, যেখানে অ্যাজ এ সিটিজেন একটা মানুষ কিভাবে বিহেভ করবে একটা স্টেটের নাগরিক হিসেবে। সিভিল ডিসকোর্স মানে ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি কিভাবে লজিক্যালি তার সাথে ডিবেট করবেন, রাদার দেন তাকে এইভাবে অ্যাটাক না করে, ফিজিক্যালি, ভার্বালি কোনো অ্যাটাক না করে, একদম সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়ভিত্তিক লজিক দিয়ে কিভাবে তারা একটা কনক্লুশনে আসবে, তারা ডায়ালগ তৈরি করতে পারে। দেখেন, ওরা যদি ডিসস্যাটিসফাইডও থাকে এই শিক্ষক সমিতি বা শিক্ষকদের প্রতি, তাহলে তারা তো সেটা নিয়ে একটা ডায়ালগ বসাতে পারে। সেখানে তারা একটা মিটিং বসিয়ে সুন্দর করে, যেহেতু তারা ডাকসুর নেতা, তারা সবাই। আপনার এই বয়সে জেল খাটা আমার আসলে খুব কষ্ট লেগেছে। তো তিনি যেটি বললেন যে রনি, জেলে যাওয়া তো নিঃসন্দেহে কষ্টের, কিন্তু জীবনের এই প্রান্তে এসে আমি এই জেলে গিয়ে আমার কর্মের একটা স্বীকৃতি পেয়েছি। তিনি একজন সহজাত লেখক, জ্ঞানী, লেখাপড়া করেন। আমি বললাম যে জেলে গেলেন, সেই জেলের মধ্যে আবার আপনি জীবনের একটা সহজাত শিক্ষা এটা পেলেন কি করে? তিনি বললেন যে আমার খুব আফসোস ছিল জীবনে, চোখের সামনে দুর্নীতি হচ্ছে, অপকর্ম হচ্ছে, অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, এবং আমার সুদীর্ঘ জীবনে আমি বারবার হতাশ হয়ে যাচ্ছিলাম যে এদের কি বিচার হবে না? তো সেই ক্ষেত্রে জেলখানাতে আওয়ামী লীগের যে সকল চিহ্নিত দুর্নীতিবাজ রয়েছে, তাদের শারীরিক
অসুস্থতা, মানসিকভাবে তারা ভেঙে পড়েছে এবং কারাগারে চলতে ফিরতে গিয়ে তারা প্রতিনিয়ত যেভাবে সাধারণ কারাবন্দী, তারপর কারারক্ষী, কারাগারে যারা রক্ষী, তাদের ঘৃণা এবং যাকে বলা হয় অপবাদ এবং অসহযোগিতার শিকার হচ্ছেন, এটি আমি আমার জীবনে কখনো দেখিনি। তিনি কথা হলেই বলেন বাপু, বলে যে বাপু আমি এরকম অবস্থা আর কখনো দেখিনি। স্বাধীনতার আগের থেকে, পাকিস্তান জমানা থেকে জেল খাটছি, কিন্তু সবসময় জেলের মধ্যে যে পরিবেশ দেখেছি তার থেকে আজকের এই দিনগুলোতে আওয়ামী লীগের দুর্নীতিবাজরা জেলের মধ্যে যেভাবে অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, যেভাবে ভেঙে পড়েছেন, অনেকে কুজু হয়ে গেছেন, অনেকে বুড়ো হয়ে গেছেন, অনেকে হাত পা রীতিমতো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগলো এবং আমার কাছে মনে হয়েছে যে না, এই পৃথিবীতে এখনো বিচার আছে। এই একটা স্যাটিসফ্যাকশন যে জেলে না গেলে আর নিজের চোখে এই দৃশ্য যদি আমি না দেখতাম, কেউ আমাকে বললেও আমি এই কথা বিশ্বাস করতাম না। কথাটা শুনে আমারও খুব ভালো লেগেছে। এর কারণ হলো আওয়ামী লীগ ছেড়ে আসার পেছনে আমার যে 1 নম্বর কারণ, সেটা ছিল আওয়ামী লীগের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে, দলের সভানেত্রীর নাম ব্যবহার করে কিছু ধড়িবাজ লোক দুর্নীতির একটা, যাকে বলা হয় ওপেন টেন্ডার, তারা চালু করেছিল। দুর্নীতিবাজদের একটা উল্লাস নৃত্যের তারা প্রচলন করেছিল। তাদের অহমিকাবোধ, তাদের অমানসিক চিন্তা চেতনা, তাদের যে অর্থ লোভ, এটা এমন একটা পর্যায়ে ছিল, সেই কারণে আওয়ামী লীগের যে সকল অর্জন, আওয়ামী লীগের যে ইতিহাস, সকল ঐতিহ্য, এইগুলোর উপরে রীতিমতো গজব নাজিল হয়েছিল। তো কোনো কিছুর বিনিময়ে তাদেরকে থামানো যাচ্ছিল না। আমরা অনেকে সমালোচনা করেছি, দেশের মানুষ যত সমালোচনা করেছে, তাদের ক্ষমতা তত বেড়েছে, অর্থ তত বেড়েছে, বিত্ত তাদের বেড়েছে। তো সেই মানুষগুলো এখন জেলে আছেন। আমরা অতীতে দেখেছি, আমি একটা সময় যখন জেলে ছিলাম, আমি দেখেছি যে ওখানে বড় বড় যারা গুন্ডারাজ, বড় বড় যারা মাস্তান, চাঁদাবাজ, তারপরে সেখানে যে সকল ধরুন দুর্নীতিবাজ রয়েছে, টাকাওয়ালা রয়েছে, তারা জেলখানাটিকে একটি 5 স্টার হোটেলে পরিণত করে নেন। জেলের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা টাকার পিছনে ছুটেন এবং ওদের টাকা নিয়ে তারা গুলশান বনানীর যত রকম ভালো ভালো খাবার, যত রকম 5 তারকা মানের হোটেলের খাবার থেকে শুরু করে এমনকি তাদের যে জৈবিক চাহিদা, সেই জৈবিক চাহিদা মেটানোরও ব্যবস্থা করা হয়। তারা সেখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, সেখান থেকে আন্ডারওয়ার্ল্ড পরিচালনা করেন, এমনকি খুন খারাপি পর্যন্ত করেন। এই দৃশ্য আমি নিজের চোখে দেখে এসেছি। তো তার ব্যতিক্রম হিসেবে এই জমানাতে যদি আওয়ামী লীগের বড় বড় দুর্নীতিবাজরা, ধনীরা কারাগারে অপদস্থ হন, অপমানিত হন, তাহলে এর চাইতে সুখের সংবাদ আর হতে পারে না যারা একটি সুস্থ এবং ভালো রাষ্ট্র ব্যবস্থার কথা কল্পনা করেন। এটি গেল 1। 2 নম্বর হলো যে এই মানুষগুলো আল্লাহর শত্রু, জমিনের শত্রু, মানুষের শত্রু, প্রাণীকুলের শত্রু, এবং এরা এই পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের ঘৃণার বস্তু। সকল মাখলুকাত তাদেরকে ঘৃণা করে। এ সকল মানুষের রক্তে সমস্যা আছে। আমি যদি বলি যে জন্মে সমস্যা আছে, সেটাও খুব বেশি বলা হবে না। সাধারণত গরিব মানুষের অর্থ, ধরুন রাষ্ট্রীয় অর্থ, একটা ব্যাংকে কাদের অর্থ থাকে? এখানে ধনী দরিদ্র সকল মানুষের অর্থ থাকে। অনেক অলি আল্লাহর অর্থ থাকে, গাউস কুতুবের অর্থ থাকে। তো সেই অর্থ আপনি নিয়ে ঋণের নামে নিয়ে, মিথ্যা কথা বলে নিয়ে আপনি মদ খেলেন,
বিদেশে টাকা পাচার করলেন, এমনকি নিজের মেয়ের বিয়ের টাকা খরচ করলেন, BMW, মার্সিডিস, অডি গাড়ি কিনলেন। এটা দেশের 18 কোটি মানুষের সঙ্গে বেইমানি, তাদের হক নিয়ে টানাটানি। কাজে এরা অভিশপ্ত। রক্তে সমস্যা না থাকলে, জন্মের সমস্যা না থাকলে এভাবে নির্মমভাবে কেউ অর্থ দানব হতে পারে না। রাষ্ট্রীয় অর্থ যেমন কন্ট্রাক্টারি, টিআরকা ভিক্ষা চুরি করা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা চুরি করা, মানে রাষ্ট্রের 18 কোটি মানুষ, যার মধ্যে ঠেলাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত রয়েছে। একটা ভিক্ষুক যে বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, সেই জর্দার উপরও কিন্তু সরকারের ট্যাক্স বসানো। কাজেই সেই ট্যাক্সের টাকা আবার ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য যে সকল সরকারি বরাদ্দ রয়েছে, সেই সকল বরাদ্দ যারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে, দলের নেতা হয়ে, গুন্ডা হয়ে, পান্ডা হয়ে সেগুলো তছনছ করে দেন, তাদের প্রতি আল্লাহর গজব অনিবার্য এবং এরা পৃথিবীর শত্রু। তো সেই মানুষগুলো প্রকৃতি দ্বারা কষ্ট পাচ্ছেন, পরিস্থিতি দ্বারা তারা কষ্ট পাচ্ছেন। এটা যারা এই সমাজে ভালো চিন্তা করেন তাদের সকলের জন্যই আনন্দের সংবাদ। দ্বিতীয়ত, আমি মনে করি যে এই সকল মানুষের উপর আল্লাহর গজব নাজিল হওয়া উচিত। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, সম্মান তো দূরের কথা। এর কারণ হলো যে রক্ত যাদের খারাপ থাকে, বংশ যাদের খারাপ থাকে, তারপর জন্মে যাদের ত্রুটি থাকে, এই সকল মানুষ যারা কন্টিনিউয়াসলি দুর্নীতি করে এবং বারবার শুধু দুর্নীতির কারণে জেলে যায়, জেলে গিয়ে তওবা ঠওবা করে, আবার ফিরে এসে আবার সেই অপকর্ম করে, এরা কোনোদিন ভালো হবে না। এমনকি কিয়ামতের দিনও এদের কোনো মতিগতি হবে না। এরা আল্লাহর সামনে দাঁড়িয়ে অবাধে মিথ্যা কথা বলে যাবে, একের পর এক মিথ্যা কথা বলবে এবং আল্লাহকে চ্যালেঞ্জ জানাবে। তো কাজে এই সমস্ত লোকের যদি শাস্তি হয়, ধরে নেবেন যে এই জমিনের প্রতি আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়েছে। এই আওয়ামী লীগ জামানাতে ধরেন অনেক দুর্নীতিবাজ রয়েছেন, যারা এরশাদ জামানা থেকে বা একেবারে 1973 থেকে, এমনকি পাকিস্তান জামানা থেকে যারা দুর্নীতিতে সিদ্ধহস্ত, তারা যে কয়বারই জেল থেকে বের হয়েছে, বের হওয়ার আগে তারা তওবা করেছে। আমি জানি এটা। আমি জেলের যে রুমটিতে ছিলাম, সেই রুমে বেশ কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাজ ছিলেন। তারা সেখান থেকে বের হয়ে ওখানে যখন ছিলেন খুব কান্নাকাটি করতেন এবং সবাইকে বলতেন যে এবার বের হলে আর জীবনে দুর্নীতি করব না। কিন্তু বের হওয়ার ঠিক ঘণ্টাখানিকের মধ্যে তারা কিন্তু আবার সেই দুর্নীতি শুরু করেছেন। রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, আর সরকার ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে, এখানে তিনটি বিষয় রাষ্ট্র বলছি, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র বেশ কয়েকবার কিন্তু পরিবর্তন হয়েছে। তারপরে সরকার ব্যবস্থা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম, প্রাইম মিনিস্টার ফর্ম। তারপরে রাজনৈতিক দল তো বারবার পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। প্রায় সব পরিবর্তনের সময়টিতেই এই দুর্নীতিবাজ গ্রুপগুলো উইদিন 1 ঘন্টার মধ্যে তাদের অপকর্মগুলো তারা করে ফেলেছে। এর কারণ হলো যখন কোনো একটা পরিবর্তন হয় বা একটা টালমাটাল অবস্থা তৈরি হয়, নতুন একটি বিধি ব্যবস্থা তৈরি হয়, তখন ওখানে যে ভ্যাকুমটা হয়, সেই ভ্যাকুমটা প্রশিক্ষিত, বাইবর্ন এবং ব্লাডি, যাদেরকে বলা হয় রক্তে দুর্নীতি মিশে আছে, সেই সকল লোকগুলোর জন্য এই বিষয়গুলো বলতে গেলে সাপে বর হয়ে যায় এবং তারা এই সুযোগটি গ্রহণ করে। ফলে এই লোকগুলোর চরিত্র অভ্যাস কোনো দিন পরিবর্তন হবে না। আল্লাহ নিজে বলেছেন কিছু মানুষ সম্পর্কে, প্রথম বলেছেন ওরা পশুর মতো, তারপরে বলেছেন ওরা পশুর চেয়েও খারাপ, সবসময় তাদের জিহ্বায় বের হয়ে থাকে। তো সেই মানুষগুলো আওয়ামী লীগকে যারা ডুবিয়েছে, শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে, আওয়ামী লীগের যে সকল ভালো ভালো মানুষ যাদের জীবন এখন জাহান্নাম হয়ে গেছে, এই সকল দুর্নীতিবাজদের কারণে আল্লাহ লানত তাদের উপর বর্ষিত হোক, এই দোয়া করছি। এবং সেই সঙ্গে সঙ্গে এরা যে খারাপ হয়ে যাচ্ছে, এরা যে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ওই ভদ্রলোকের মতো, রাজনীতিবিদের মতো আমারও ভালো লাগছে বলে এই যাকে বলা হয় ভিডিওটি করছি। একটা জিনিস লক্ষ্য করুন যে এরা কতটা ডেঞ্জারাস। আগামীতে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, বের হয়, ভালো লোকগুলো কিন্তু সেখানে জায়গা পাবে না। কিংবা আওয়ামী লীগের বিপদের দিনে যারা কথাবার্তা বলছেন, এদের কাউকে জিজ্ঞাসা করা হবে না।
জেলখানাতে এখন যারা পড়ছেন এরা সবার আগে বের হয়ে ওই 1 ঘন্টার মধ্যে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে সকল মানে তাদেররা যদি 10 বছর জেল খাটে এই 10 বছরের সকল সুযোগ সুবিধা তারা 1 ঘন্টার মধ্যে আদায় করে নেবে। ঠিক একই ঘটনা ঘটেছে বিএনপির ক্ষেত্রে। বিএনপির তো আসলে এমনি এমনি পতন হয়নি। 2001 থেকে 2006 সন পর্যন্ত বিএনপির যে সকল দুর্নীতিবাজ, যে সকল সন্ত্রাসী, মানে যারা এই বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে শেষ করে দিয়েছিল, তো পরবর্তীতে 1/11-এর সময় অনেকে জেলে গেছেন, অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন, তারপর অনেকে সাজাপ্রাপ্ত হয়েছিলেন, অনেকে আমাদের এই সমাজে চরিত্র পাল্টে কেউ রাজনৈতিক চরিত্র পাল্টিয়েছিলেন, কেউ যাকে বলা হয় নিজেদের সুরত পাল্টিয়েছিলেন, দাড়ি মোছ রেখে থেকে মানে রীতিমতো ফেরেশতা হওয়ার চেষ্টা করেছিলেন, বিশাল লম্বা ফেরেশতা হওয়ার চেষ্টা করেছিলেন। দাড়ি ঠাড়ি দেখলে মনে হবে যেন এইমাত্র আকাশ থেকে মানে আকাশের সেই বাতাসের উপর বসে এই লোক ধ্যানমগ্ন থাকে সবসময়, সে এত বড় অলি আল্লাহ। তো এই সমস্ত বদমাইশ লোকগুলো যখন 5ই আগস্ট হলো, তারেক জিয়া আসতে সাহস পাননি, বেগম জিয়া বুঝতে পারেননি কি হচ্ছে, কিন্তু আগস্ট মাসের 6 তারিখের দুপুর 12টার মধ্যে ওই যে বদমাইশগুলো সবগুলো জেল থেকে বের হয়েছে, বিদেশ থেকে চলে আসছে, আর বাংলাদেশে যে গর্তের মধ্যে লুকিয়েছিল তারা সবাই বের হয়ে গেছে। এবং 1 ঘন্টার মধ্যে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, তারা একটি সিন্ডিকেট তৈরি করে ফেলেছে, এবং তারা নিজেদের মধ্যে এই আওয়ামী লীগের ফেলে যাওয়া সাম্রাজ্য ভাগাভাগি করে নিয়েছে। সেখানে ক্লাব, ক্যাসিনো, ব্যাংক, কারণ বাজার, তারপরে গাবতলী, পশুরহাট, সায়দাবাজার বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে যত রকম মানে যেখানে আন্ডারওয়ার্ল্ডের টাকা লেনদেন হয়, 1 ঘন্টার মধ্যে তারা আগস্ট মাসের 2024 সনের আগস্ট মাসের 6 তারিখ সকাল 10টা 11টার মধ্যে তারা নিজেদের মধ্যে সেটা ভাগাভাগি করে নিয়েছে। এবং এদের কারণে বিএনপির যে সম্ভাবনাটা ছিল, পুরো সম্ভাবনাটা এখন 99.99% ঝুঁকির মধ্যে। বিএনপির অনেকে বগল বাজাচ্ছে, তারা মনে করছে যে না, ভোটের মাঠে তারা ভালো করবে। কিন্তু আমি তো পটুয়াখালীর রাজনীতিটা বুঝি, সারা বাংলাদেশের রাজনীতি না বুঝি, কিন্তু পটুয়াখালীর আমার নির্বাচনী এলাকা গলাচিপা 10 মিনা, পার্শ্ববর্তী কলাপাড়া, পটুয়াখালী সদর, তারপরে বাউফল, এই যে 4টি সংসদীয় আসন, সেখানে কি যে হচ্ছে এবং আগামীতে কি হবে এটা আমি এখন বলতে পারবো না। কিন্তু আমি যদি কেউ আমাকে চ্যালেঞ্জ জানায় আমি এখন লিখে দেব, তারপরে ভোট যদি হয় আমি বললাম এখনো ভোটের ব্যাপারে আমি বলতে গেলে একেবারে 99.99% নিশ্চিত যে ভোট ডিউ টাইমে হচ্ছে না। তারপরে যদি হয় আপনি দেখবেন যে কি ধরনের ফল বিপর্যয় এখানে ঘটে। তো এই যে বললাম যে বিএনপির 20 বছর বা 19 বছর ধরে 2006 সন থেকে আজ অবধি তারা যে নির্মম পরিবেশ মোকাবেলা করেছে, বিএনপির মির্জা ফখরুল সাহেবের মতো ভদ্রলোক তার প্রাণ শক্তি চলে গেছে, দুর্বল হয়ে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন, মেজাজ ঠিক রাখতে পারছেন না, যা কিছু ঘটছে এখানে। ডক্টর মঈন খানের মতো জ্ঞানী গুণী প্রাজ্ঞ লোক এই সময়টিতে তারা কাজ করতে পারছেন না। যত রকম টাউট, যত রকম আজে বাজে লোকজন আছে, মানে যাদের পাকিস্তান প্রীতি, যাদের দুর্নীতি করার অভিলাষ, টাকা পাচারের অভিলাষ প্রবল ছিল, সেই লোকগুলোর দাপটে এখন বিএনপি রাজনীতি, জনপ্রিয়তা এবং সম্ভাবনা এমন একটা জায়গাতে চলে এসেছে যে এখন তাদের হাঁটুর বয়সী ছেলে যারা রয়েছেন এনসিপিতে কিংবা জামাতে, তাদের হাতে উঠতে বসতে লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে। এবং এটা বিপুল সম্ভাবনা এই দুর্নীতিবাজদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো বিএনপির যদি এই যে এখন দেখুন চাক্কুর যে ঘটনাটা ঘটছে, এটা আগামীতে আওয়ামী লীগের জন্য ঘটবে। তো সেই ক্ষেত্রে আমাদের সমাজ এখনো ওইভাবে গড়ে ওঠেনি। আমরা দুর্নীতিবাজদেরকে এখনো ঘৃণা করতে পারছি না, তাদেরকে পরিহার করতে পারছি না, তাদেরকে ধারণ করছি আমরা। একজন দুর্নীতিবাজ দাওয়াত দিলে বা তার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের প্রস্তাব দিলে
বা সে আপনার সঙ্গে একটু হাত ধরে হাঁটাহাঁটি করলে প্রভাবশালী। মেয়াদের আগেই খেয়াল করেন তিনি বলছেন যে নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন। আচ্ছা, নির্বাচন পর্যন্ত এখন বললেন, কদিন পরে প্রতিক্রিয়া যেভাবে রাষ্ট্র করবে বা বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করা হবে আমি শঙ্কা করি। তিনি যদি বলেন যে না ঠিক আছে আমি এখনই আমি পদত্যাগ করি, তাহলে যে সংকটটা পড়বে, তাহলে কি আপনি নির্বাচন করতে পারবেন? দেখেন, রাষ্ট্রপতি আমাদের সংবিধানে অলংকারিক পদ, নির্বাহী ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বদলে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু কোনো সংকটকালে তখন কিন্তু প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কিছুই না, তখন কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে এটা অপরিসীম ক্ষমতা। এইটা মাথায় রাখেন যে বাংলাদেশে তো পুরো ক্যাবিনেট পালায় গেছে বলতে গেলে, পুরো ক্যাবিনেটের পতন, সংসদের পতন, মন্ত্রিসভার পতন, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের পতন। টিকে থাকলো কে? টিকে ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই শাহাবুদ্দিনের কারণে তার অধীনেই আপনার শপথ নিয়ে সরকার গঠিত হয়েছে, বা বলা যায় 106-এর মানে সংবিধানের রেফারেন্স অনুযায়ী এই সরকার চলছে। এটাকে বলা যাবে না পূর্ণাঙ্গ সরকার। আপনি একেবারে স্বাধীন হয়ে গেছেন একেবারে অন্যান্য সরকারের মতন, তা কিন্তু না। কারণ যেহেতু আপনি শপথ নিছেন, আপনাকে এখন আইনসম্মতভাবেই চলতে হবে। এটা এমন না যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর একেবারে পুরো একটা নতুন দেশ স্বাধীন হয়েছে, সুতরাং নতুনভাবে আপনি সংবিধান তৈরি করছেন, তার আলোকে আপনি দেশ চালাবেন, বিষয়টা তো তেমন না। এটা গণঅভ্যুত্থান হয়েছে, সরকারের পতন ঘটছে। বিশ্বের বিভিন্ন দেশে দেশে সরকার পতন ঘটে, হয় গণঅভ্যুত্থানে ঘটে বা আভ্যন্তরীণভাবে নিজেরাই মানে ভেঙে যায়, নিজেরা পদত্যাগের মধ্য দিয়ে সরকার পড়ে যায়। তারপর কি হয়, আবার সেই রাষ্ট্রপতি থাকে বা রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত স্পিকার থাকে, তার অধীনে শপথ নেয় সরকার, তারপরে আবার নতুন নির্বাচন হয়, আবার শাসনতান্ত্রিক পথে দেশ চলে। বাংলাদেশে কিন্তু অনেকটা তেমনই। ফলে এর বাইরে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ফলে এই অবস্থায় রাষ্ট্রপতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্গান। এটাকে কেউ যদি হালকাভাবে নেয়, যেমন এর আগে রাষ্ট্রপতির ছবিগুলি সরাই দেওয়া হলো বিভিন্ন দূতাবাস থেকে এক রাতের মধ্যে। কেন, কি কারণে দেওয়া হয়েছে এটার কোনো ব্যাখ্যা নেই। কি এমন ক্ষতি ছিল? এটা তো শেখ মুজিবুর রহমানের ছবি না যে তার প্রতি আক্রোশ আছে, সুতরাং বঙ্গবন্ধুর ছবিগুলি আমি সরাই ফেললাম, শেখ হাসিনা ছবি তো এমনিতেই সরবে। তো এখনো রাষ্ট্রপতি যেখানে জীবিত আছে, যে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে সরকার চলছে, সেই রাষ্ট্রপতির ছবি সরানোর অর্থটা কি? এর অর্থ কিন্তু কেউ বের করতে পারেনি। এটার ব্যাপারে কোনো গভীর অনুসন্ধানও চললো না, কোনো ব্যাখ্যাও চললো না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখলেন, কিন্তু তারও কোনো উত্তর আসলো না। তার মানে এটাকে ইগনোর করা হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য অনুযায়ী উপেক্ষা করে চলেছেন রাষ্ট্র, তার অধীনে শপথ নিলেন, সরকার চলছে তার অধীনে, শপথের অধীনে। অথচ যে প্রোটোকল অনুযায়ী যে রেওয়াজ, সেই রেওয়াজগুলো আমি মানছি না। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি রাষ্ট্রপতির কাছে যাচ্ছি না বা রাষ্ট্রপতির সাথে মিট করতেছি না। আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করার যে রেওয়াজ, সেগুলি কিছুই আমি করতেছি না। অ্যাজ ইট ইজ যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই প্রধান উপদেষ্টা, নিজেই প্রধানমন্ত্রী, নিজেই রাষ্ট্রপতি, এমন একটা ভাব। এই ভাব কিন্তু ছিল ওই ইয়াজউদ্দিন একবার হলো না, মনে আছে আপনাদের, 1/11-এর সময় তিনি কি বলে প্রধান উপদেষ্টা, তিনি আবার রাষ্ট্রপতি। কিন্তু সংবিধানে ছিল তত্ত্বাবধায়ক সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকবে, যিনি রাষ্ট্রপতি তিনি প্রধান উপদেষ্টা হতে পারবেন না। এটা ছিল একদম শেষ অপশন, মানে 6টা অপশনের শেষ অপশন। পুরো প্রথম অপশন, দ্বিতীয় অপশন বাদ দিয়ে তিনি চলে গেছিলেন শেষ অপশনে। তার ফলাফল কিন্তু ভালো হয়নি, চরমভাবে পতন হয়েছে, চরমভাবে অপদস্থ হইতে হয়েছে। সুতরাং এখন যে অবস্থায় রাষ্ট্রপতিকে সবকিছু মেনে নিয়েও, এবং এই রাষ্ট্রপতি বলতে পারেন শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত, কিন্তু তিনি তো রাষ্ট্রের একটা অংশে পরিণত হয়েছে। যার দ্বারাই নিযুক্ত হোক না কেন, যখন তিনি রাষ্ট্রের অংশে পরিণত হয় এবং আপনারাও যখন নাকি তার অংশ, তখন কেন আপনি রাষ্ট্রপতিকে ইগনোর করতেছেন? এটা একটা প্রশ্ন। আপনার হইতে পারে উনার নাম চুপ্পু, উনি মানে তেলবাজ লোক, উনি চাটুকার, উনি অমুক তমুক, আপনি হাজার গালি দেন সারাদিন, কিন্তু আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি তো একটা প্রতিষ্ঠান, এটা ব্যক্তি না। তো সুতরাং সেটাকে মান্য করা, সেই অনুযায়ী আপনাকে চলা, আপনি কিছুই করছেন না। তার ছবি সরাই দিলেন, কেন সরাই দিলেন? দূতাবাসগুলোর কাছে কোনো ব্যাখ্যা নেই, কারো কাছেই কোনো ব্যাখ্যা নেই, সরকারও কোনো ব্যাখ্যা দেয়নি। আবার কেন রেওয়াজ অনুযায়ী মিট করা হয় না, মিট করতে যান না ডক্টর মাহমুদ ইউনূস, তারও কোনো ব্যাখ্যা নেই। এই অবস্থায় তিনি যখন বলছেন যে আমি মেয়াদ শেষের আগেই পদত্যাগ করব, এখন তিনি আওয়াজ দিলেন যে নির্বাচন পর্যন্ত থাকবেন, কিন্তু তারও আগে যদি তিনি পদত্যাগ করেন তখন কি হবে? তখন যে শূন্যতা হবে, তার বদলে কাকে খুঁজবেন? স্পিকার? স্পিকার আছে? স্পিকারও তো পদত্যাগ করছে। এরদোয়ানের মতো নেতা জামাতের মধ্য থেকে পয়দা হবে, এটি জামাতের যারা একেবারে অল্প বুদ্ধির মানুষ, তারা এই যে গেয়ার আব্বা এই ধরনের চিন্তা চেতনা দ্বারা উদ্বেলিত হচ্ছে। কিন্তু জামাতের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে তারা কি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। আজ থেকে 14 মাস আগে, সেই বিপ্লবের পরপরই সম্ভবত 2024 সনের 8-10 তারিখে জামাতের এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং সেই টেলিফোন সংলাপটি ভাইরাল হয়ে যায়। ঠিক সেই সময়টাতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বলেছিলাম তাকে যে জামাত এই 2-3 দিনের মধ্যে যে কর্মকাণ্ড করছে, তাতে মনে হচ্ছে যে আগামীতে সবচেয়ে বড় বিপদটি সবার আগে আসবে জামাতের উপর, তারপর দ্বিতীয় বিপদটি আসবে বিএনপির উপর। আর যারা ক্ষমতায় এসেছে তারা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে ক্ষমতায় এসেছে এবং এই ক্ষমতা থেকে যাওয়ার সময় তারা এই ক্ষমতাটি অবশ্যই কোনো রাজনৈতিক শক্তির হাতে দেবে না। 1 বছর আগে সেই কথাগুলো বলেছিলাম। ঠিক ওই বক্তব্যের কারণে বিএনপির অনেক লোক আমার প্রতি বেজার ছিলেন, অখুশি ছিলেন। জামাতেরও অনেক লোক অভিমান করেছিলেন এবং এখনও সেই অভিমান অব্যাহত হয়তো আছে। কিন্তু তারপরেও এই বর্তমান অবস্থাতে আবার সেই 1 বছর আগের যে ঘটনাটা যেভাবে ঘটছে, এত দ্রুত এবং এতটা যাকে বলা হয় নেতিবাচক অর্থে ঘটবে, এটা আমিও কল্পনা করতে পারিনি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে ধরুন আপনি একটা নৌকা চালাচ্ছেন বা লঞ্চ চালাচ্ছেন, তো লঞ্চে দেখবেন যে কতগুলো পদ আছে, সারেং, তারপরে সুকানি, ইঞ্জিন মাস্টার, এরপরে একজন আছেন ওই যে সিঁড়ি, লঞ্চের সিঁড়িগুলো টানে। তো আপনি যদি লঞ্চের যারা সিঁড়ি টানে তাদেরকে এনে সারেংয়ের সেই হুইল ঘোরানোর জন্য দায়িত্ব দেন, তাহলে আপনার লঞ্চের যে অবস্থা হবে, আমাদের রাজনৈতিক দলগুলোর এখন অবস্থা ঠিক তেমনি হয়ে গেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত তাদের মুখপাত্র রূপে এই মুহূর্তে যারা কথা বলছেন দেশে এবং দেশের বাইরে, এরা জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতা কখনই ছিলেন না। এই দলের দুঃসময় বা দলগুলোর দুঃসময় যারা হাল ধরেছেন এই দলের, তারা অজানা কারণে এই সময়টিতে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, অথবা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না বা তারা আসছেন না। আর সম্মুখ সারিতে এসে যে সকল কথাবার্তা দলের পক্ষে বলছেন, 3টে দলেরই প্রায় সবগুলো কথাই তাদের জন্য আত্মঘাতী হচ্ছে। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকা খুব খেলছে। যদি পূবের চাঁদ পশ্চিমে উঠে যায়, আমেরিকা কখনো বাংলাদেশে ধর্মভিত্তিক কোনো দলকে তারা ক্ষমতায় বসাবে না। কারণ কি আপনারা খুব ভালো করে জানেন। তো সেক্ষেত্রে আমেরিকার কোনো লোক যদি ধর্মভিত্তিক কোনো দলের সাথে বৈঠক করে, তাদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করে, মূলত মানে সেই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সেই ওয়াজের মতো যে এক লোক একটা অজগর সাপ পুষছে, তো সাপ বড় হচ্ছে, বড় হওয়ার পরে যখন সে খাওয়া দাওয়া শিখে গেছে, গিলে খেতে পারে, তখন সে প্রতিদিনই তার যে মালিক যখন শুয়ে থাকে, সে তখন তার মালিকের পাশে শুয়ে নিজেকে মাপ দেয় যে কখন সে তার মালিককে গিলে খেতে পারবে। পশ্চিমা রাষ্ট্রশক্তিগুলো যখনই কোনো ইসলামী দলকে
প্রমোট করেছে। ধরুন ইসলাম তো আজকে না, আব্বাসীয় খেলাফত, তারপরে সেই যে ক্রুসেড, তখন থেকেই তো পশ্চিমাদের সঙ্গে আমাদের যাকে বলা হয় যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। আমরা যে সিরিয়া দখল করেছিলাম মুসলমানরা, তো সেটা তো রোমান সাম্রাজ্যের অধীন ছিল। সেই রোমান সাম্রাজ্যের অধীনের একটা রাষ্ট্রকে আমরা দখল করেছিলাম। আমরা যে মিশর দখল করেছিলাম, তো মিশর তো রোমান সাম্রাজ্যের অধীনের একটা খুব শক্তিশালী রাষ্ট্র ছিল দীর্ঘদিন ধরে। আমরা যে পারস্য দখল করেছিলাম, এটা হচ্ছে পার্সিয়ান ডাইনেস্টি। কাজেই এখানে অনেকগুলো রাজনৈতিক বিরোধ ঐতিহাসিকভাবে আছে। তো দুটো বৃহৎ শক্তি, পার্সিয়ান ডাইনেস্টি এবং ইউরোপিয়ান ডাইনেস্টি, খ্রিস্টান ডাইনেস্টি, তারা কোনো অবস্থাতে ইসলামের যে প্রচার প্রসার তারা মেনে নেয়নি। এরা কখনো বন্ধুর বেশে কাছাকাছি এসেছে এবং হয়তো নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অথবা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে গেছে। পাকিস্তানের কথা চিন্তা করেন, আফগানিস্তানের কথা চিন্তা করেন। তো এই গত 80-র দশক থেকে পাকিস্তান এবং আফগানিস্তান, ইউরোপীয়রা যে বেশি আসুক না কেন, আলটিমেটলি এই দুটো দেশের ক্ষতি করে গেছে। সিমিলারলি ভারত নামক যে রাষ্ট্রটি তৈরি হয়েছে, এই রাষ্ট্রটির পেছনের চালিকা শক্তি হিসেবে প্রথম দিন থেকেই জায়োনিজম, ইহুদিবাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে তাদের নিজেদের দেশের ভিতরে তারা মুসলমানদেরকে অনেক প্রোটেক্ট করে রেখেছে, গণতন্ত্র রেখেছে, কিন্তু পার্শ্ববর্তী কোনো একটা দেশে, সেটা বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, নেপাল হোক কিংবা পাকিস্তান হোক, এখানে মুসলিম শক্তি যেন বেড়ে না ওঠে। এমনকি তাদের নিজেদের দেশে মুসলিমদের সিভিল রাইট থাকুক, কিন্তু তারা পলিটিক্যাল রাইট যেন তাদের মানে একেবারে যাকে বলা হয় সমপর্যায়ে, হিন্দুদের সমপর্যায়ে না আসে, এই জন্য আধুনিক ভারত রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে। ফলে তাদের এই চিন্তা চেতনার কারণে তারা যখন লাদেনকে খুন করার প্রয়োজন হয়েছে, জুলফিকার আলী ভুট্টোকে খুন করার প্রয়োজন হয়েছে, তাদের মধ্যে যখন তালেবানদেরকে শেষ করার যাকে বলা হয় প্রয়োজন দেখা দিচ্ছে, মোল্লা ওমরকে মেরে ফেলার সময় এসেছে, তখন ভারত, ইহুদি রাষ্ট্র, ইসরায়েল এবং আমেরিকা একই সুরে তারা কথা বলেছে। মধ্যে আমেরিকার সঙ্গে ভারতের কতগুলো বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিল, আবার সেই দূরত্ব ঘুচে গেছে। এর কারণ হলো টার্গেট তো এক। তো কাজেই সেই ভারত বা সেই আমেরিকা যদি জামাতের খুব কাছাকাছি আসে, এটা জামাতের জন্য ধরে নিতে হবে সেই অজগর সাপের মতো, মাপ দিচ্ছে কখন সম্পূর্ণ গিলে খাবে। তো যা হোক, এখন জামাতের যেহেতু একটা সুসময় যাচ্ছে আপাত দৃষ্টিতে, তো জামাতকে আক্রমণ করার জন্য নানা রকম সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট জামাতের মধ্যে ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে নানা রকম কথা বলে, ন্যারেটিভ কথাবার্তা বলে, উল্টাপাল্টা কাণ্ড কারখানা ঘটিয়ে তারা জামাতকে বিতর্কিত করবে। এক। 2 নম্বর হলো যে আবার প্রতিপক্ষে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঠিক সেম এজেন্ট আছে যারা আবার ওটাকে ক্যাশ করবে। ধরুন এজেন্সিগুলো একটা প্রকল্প করলো যে তুমি ইলিশ মাছ পরিবেশন করবে, একটা এজেন্ট জামাতের মধ্যে থেকে। আর আওয়ামী লীগের মধ্যে যে এজেন্টটা আছে বা বিএনপির মধ্যে যে এজেন্ট আছে, বলার সঙ্গে সঙ্গেই ইলিশ মাছ দেখার সঙ্গে সঙ্গে এরা চিৎকার করে উঠবে যে ওই ইলিশ মাছের মধ্যে বিষ আছে। ঠিক সেম ঘটনাটা একটার পর একটা ঘটনা জামাতের ক্ষেত্রে ঘটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা এলেন, সঙ্গে সঙ্গে কারাগার খুলে গেল, আয়নাঘর থেকে সবাই বের হলো, ব্রিগেডিয়ার আজমি বের হয়ে গেলেন। প্রথমে তাকে নেতা বানানো হলো, প্রথমে তাকে হিরো বানানো হলো, তাকে যাকে বলা হয় তার বক্তব্যগুলো খুব লাইমলাইটে নিয়ে আসা হলো। এরপর সেই বক্তব্যগুলোর মধ্যে থেকে একটা একটা করে ধরে এখন যে ব্যবচ্ছেদ বলা হয়, পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেম করা হচ্ছে। তার গামছা পুরনো হলো না কেন, 15 বছরের গামছা। তারপরে তিনি আয়নাঘরে ছিলেন না, এখন তিনি এক রুমে ছিলেন, এসি করা রুমে ছিলেন। এই জিনিসগুলো এই মুহূর্তে সামনে এনে পুরো যে জামাত ডামাডোল তৈরি করছে, সেই ডামাডোলকে রীতিমতো বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। মুক্তিযুদ্ধ,
একাত্তরের ঘটনা, রাজাকার, আলবদর, আরশাম, যে বিষয়গুলো আলটিমেটলি সেটেলড হয়ে গেছে। এবং কতগুলো শব্দ মানে ওটা নিয়ে এখন আর নতুন করে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এখন জামাতের পরিচয় দিয়ে, জামাতের নাম করে, জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে অথবা জামাতের বন্ধু সেজে যখন সেই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা হচ্ছে, সে রাজাকার আলবদর নিয়ে কোনো কথা বলা হচ্ছে, সেই পাকিস্তান নিয়ে কোনো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, মানে পুরো বিষয়টা হলো এরকম। এখন যদি কেউ এই বাংলাদেশে আবু জেহেলের চরিত্র ফুলের মতো পবিত্র বলতে চায়, তাহলে কি হবে? মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের মুসলমানরা তাকে কাফের ফতোয়া দিয়ে তার মৃত্যুদণ্ড চাইবে। বাংলাদেশের জনগণের মধ্যেও একই অবস্থা। পাকিস্তানকে আপনি কোনো অবস্থাতে কিয়ামত পর্যন্ত এখানে আপনি খাওয়াতে পারবেন না। আর পাকিস্তানের মধ্যে এমন একটা বিরোধ তৈরি হয়েছে, সেটাও কখনো বাঙালিদের বিরুদ্ধে আপনি পাকিস্তানের যে রাষ্ট্রশক্তি তাদেরকে সোজা করতে পারবেন না। আপনি দেখেন ইদানিং পাকিস্তানের জেনারেলরা যে সকল কথাবার্তা বলছে, তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বলছে, ইমরান খানকে গাদ্দার বলছে। কেন গাদ্দার? এর কারণ হলো তারা সে বঙ্গবন্ধুর ভক্ত। তো এইরকম ন্যারেটিভগুলো, তো এই যে জামাতের যে অভ্যন্তরীণ যে সকল সমস্যা ঘটছে, বিশেষ করে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এবং মূলধারার গণমাধ্যমে, আমার মনে হচ্ছে যে অনেকগুলো জামাতের এজেন্ট ঢুকে পড়েছে। সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে কতগুলো লোক, কেউ হয়তো সরাসরি জামাতে আছেন, কেউ জামাতের সহযোগীর প্রতিষ্ঠান বা বন্ধু প্রতিষ্ঠান রূপে আছেন। তারা যে সকল কথাবার্তা বলছেন তার পুরো দায় দায়িত্ব জামাতকে নিতে হচ্ছে। এই যে এই সময় বিতর্কের একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকা একটা লোক, আমি তার সম্পর্কে জানলাম। এই ছেলেটি 91 সনে ম্যাট্রিক পাশ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো, ছাত্রলীগ করত শেকরের সঙ্গে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে হলটি, সেই হলের যখন ছাত্রলীগের কমিটি নিয়ে নির্বাচন হচ্ছে, এই ছেলেটি নিজেকে ছাত্রলীগের সভাপতি রূপে তখন সেই কমিটিতে প্রতিযোগিতা করেছে এবং মাত্র 2 ভোট পেয়েছে। গাঁজা খেত, মানে পুরো ক্যাম্পাসে তাকে গাজারু হিসেবে সবাই জানত, গাজার সম্রাট। এখন সে হয়ে গেছে জামাতের এই মুহূর্তে বীর সালাউদ্দিন, বিপ্লবী নেতা, এবং তার বক্তব্যের জন্য সারা বাংলাদেশে জামাত এখন রীতিমতো বিব্রত। এই ছেলে পরে কিভাবে লন্ডনে গেল, কিভাবে গাঁজা ছাড়লো, বা এখনও গাঁজা খায় কিনা, চেহারার মধ্যে এখনও স্পষ্টতই গাঁজার লক্ষণ আছে। এবং সেই ছেলের ডাকনাম ছিল পুলক, রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলক ছিল। তাহলে 91 সনে যদি ম্যাট্রিক পাস করে থাকে, ইন্টারমিডিয়েট করেছে কত? 93 সনে, 93 সনে। তো 93 সনে ইন্টারমিডিয়েট করেছে, তাহলে 94, 95 সনে সে বিশ্ববিদ্যালয়ে পড়তো। 95 সনে ক্ষমতায় কারা ছিল? বিএনপি ক্ষমতায় ছিল। তো বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যে লোক ছাত্রলীগ করে, আর তখন তো জামাতের এরকম মানে কোনো রমরমা অবস্থাই নেই, যে লোক ছাত্রলীগ করে এবং একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল, সেই হলের যে সভাপতি পদে ওখানে লড়াই করেছে, এবং ছাত্রলীগের প্রত্যেকটা লোক বলে যে ও তো কোনোদিন শিবিরের ধারের কাছে যায়নি, সেই লোক এখন শিবিরে গিয়ে এমন সব কথাবার্তা বলছে যে কথায় শিবিরকে, জামাতকে রীতিমতো নতুন বিতর্কে ফেলে দিয়েছে। অথচ এই ছেলেটার চেহারা, সুরত, কথাবার্তা তো এখন যেভাবে দেখছি, এই 14 মাস আগে তো আমরা তার নামই জানতাম না, এদেরকে কোথাও দেখেই নেই। অবস্থা দেশে কি মনে হচ্ছে? যে আপনার কাছে মনে হচ্ছে না যে এই জামাতের মধ্যে মুনাফিক ঢুকে গেছে, আওয়ামী লীগের লোক ঢুকে গেছে? মানে আপনি যে কাজটি করবেন ঠিক সেম, মানে এভরি অ্যাকশন হ্যাজ দ্য সেম রিয়াকশন, বিজ্ঞানের ভাষা। আপনি যতটুকু গুঁতো দিবেন ঠিক ততটুকু প্রতিঘাত আসবে, ইট মারলে পাটকেল ফিরে আসবে। তো আপনি ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকিয়ে দিয়েছেন, তারপরে ভূগোল বাজিয়ে বলছেন যে এটা আমাদের রাজনৈতিক পলিসি। আওয়ামী লীগ বা বিএনপির মতো যে দল, তারা তো লেবেন চুষ খায় না, তারা এই রাষ্ট্র পরিচালনা করেছে, তারা মুক্তিযুদ্ধ করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে যুদ্ধ করে দেশ থেকে হটিয়ে দিয়েছে। ভারতের মতো একটা রাষ্ট্রের সঙ্গে কখনো সম্পর্ক রক্ষা করে টেক্কা দিয়ে তারা
একাধিকবার রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। তো আপনি সেই দলের সঙ্গে বা সেই দুটো দলের সঙ্গে, ইভেন জাতীয় পার্টির সঙ্গে আপনি চালাকি করবেন, কৌশল অবলম্বন করবেন, আর তারা বসে বসে আঙ্গুল চুষবে, এর চেয়ে নির্বুদ্ধিতা আর হতে পারে না। ফলে আপনি যে কাজগুলো করেছেন তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে, কৌশল নিয়ে আপনার প্রতিপক্ষ আপনার সঙ্গে সেই কাজ করবে। সেটা সামাল দেওয়ার জন্য সেই আপনি বাগানে যেভাবে বেড়া দিতে হয়, ফেন্স দিতে হয়, এটা কি আপনি দিয়েছেন? যেভাবে ফিল্টারিং করতে হয়, আপনি কি সেই ফিল্টারিংগুলো করেছেন? অল অন এ সাডেন অনেকগুলো লোক যারা এই 14 মাস আগে জামাতের নাম মুখে নিতেন না, জামাতের কোনো জায়গাতে ছিলেন না। আমি একটা লোককে জানি, উচ্চ আদালতের একজন বিচারক ছিলেন, জামাতের খুব ঘনিষ্ঠ। তা আমি একদিন তারা বললাম যে আমি তো জানি আপনি জামাত করেন, তো আপনার কোর্ট থেকে জামাতের লোকজনের সবচেয়ে বেশি বেল কম হয়, আপনি ফাইলে ধরেন না, কারণটা কি? ভদ্রলোক মাথা নিচু করে রইলেন। এখন সেই লোক যদি এই সময়টাতে এসে হঠাৎ করে জামাতি হয়ে যায়, আবার ধরুন যে অন্যান্য যে সকল পেশার যারা লোকজন আছেন এই সময়টাতে অল অন এ সাডেন জামাত বন্ধু হয়ে গেছেন, কিন্তু গত 15 বছরে আমি এদের অনেককে চিনি যাদেরকে জামাত প্রমোট করে বড় বড় পদে বসিয়েছে, বিএনপি বড় বড় পদে বসিয়েছে। তাদের সামনে বিএনপি এবং জামাতের লোকজন আর্তচিৎকার করেছে, আওয়ামী লীগের লোক এসে বিএনপি জামাতের লোককে সাহায্য করেছে, কিন্তু সেই লোকগুলো পদে ছিল, পদবিতে ছিল, ভালো ছিল, কোনোদিন নিজেদের একটা পকেটের পয়সা দিয়ে কোনো সময় জামাতকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে বা বিএনপিকে সহযোগিতা করেছে, এরকম কোনো